ওয়েলকাম এভরিবডি। বন্ধুরা, জ্যামিতির সাধারণ পরিচয় পর্বের আজ তৃতীয় পর্ব। হ্যাঁ, জ্যামিতির সাধারণ পরিচয় পর্ব নিয়ে ইতিপূর্বে তোমাদের কাছে দুইটি ভিডিও আপলোড করা হয়ে গেছে। হয়তো আশা করি তোমরা সেই ভিডিওগুলি দেখে নিয়েছো। আজ তার তৃতীয় পর্ব, অর্থাৎ দ্বিতীয় পর্ব। ভিডিওটি ঠিক যেখান থেকে শুরু করছি সেখান থেকে তারপরের জ্যামিতির বিভিন্ন অংশগুলি আমরা দেখব। এই জ্যামিতির পরের বিভিন্ন অংশগুলি আরো আপডেট হতে চলেছে, আরো একটু হাই লেভেলে যাচ্ছে। কাজেই এই ভিডিওটি তোমাদের জন্য আরো ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। এই ভিডিওটি দেখার জন্য চলো আমার সঙ্গে তোমাদের প্রিয় ম্যাথ টার্গেট ইউটিউব চ্যানেলে। জ্যামিতিক সাধারণ পরিচয় পর্বের দ্বিতীয় নম্বর পর্বে আমরা যেখান থেকে ভিডিওটি শেষ করছিলাম সেটি ছিল ত্রিভুজের একটি বাহুকে যে কোনো একদিকে বর্ধিত করলে যে বহিস্থ কোণটি উৎপন্ন হয় সেই বহিস্থ কোণের মান আমরা বের করছিলাম। সেই বহিস্থ কোণের মান মনে আছে? সেই ত্রিভুজের বহিস্থ কোণের মান হলো অন্তস্থ বিপরীত কোণ দুটির মানের সমষ্টির সমান। হ্যাঁ, ত্রিভুজের একটি বাহুকে যে কোনো একদিকে বর্ধিত করার ফলে। কিন্তু যদি এবার ত্রিভুজের তিনটি বাহুকেই তিন দিকে বর্ধিত করা হয়, তখন তো তিনটি বহিস্থ কোণ উৎপন্ন হবে। এবং এই তিনটি বহিস্থ কোণের মান আমরা কিভাবে বের করব? তিনটি বহিস্থ কোণের মানেই বা কত? লক্ষ্য করো, আজকে এই একটি ত্রিভুজেরই তিনটি বাহুকে আমরা তিন দিকে ক্রমশ একই দিকে বর্ধিত করব। লক্ষ্য করো, এ বি সি একটি ত্রিভুজ। এই ত্রিভুজের তিনটি বাহুকে যদি আমরা একই দিকে ক্রমানুযায়ী বর্ধিত করি, কিভাবে? লক্ষ্য করো, এই বিসি বাহুকে আমি এদিকে ডি পর্যন্ত বর্ধিত করে দিলাম। ঠিক একইভাবে এই সি এ বাহুকে আমি এদিকে ই পর্যন্ত বর্ধিত করলাম। আবার এবি বাহুকে এদিকে নিচের দিকে আমি এফ পর্যন্ত বর্ধিত করলাম। লক্ষ্য করো, এক্ষেত্রেও তিনটি বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে। অর্থাৎ এখানে একটি বহিস্থ কোণ, এখানে এই একটি বহিস্থ কোণের মান, এখানে এই একটি, দুইটাকে যদি বদলে দিই তাহলে এখানে এই একটি বহিস্থ কোণের মান। এই তিনটি বহিস্থ কোণের মান আমরা কিভাবে বের করব? তিনটি বহিস্থ কোণের সমষ্টি 360 ডিগ্রি। কিভাবে এবার তোমরা বুঝবে সেই তিনটি কোণের সমষ্টি 360 ডিগ্রি? লক্ষ্য করো, এই বহিস্থ কোণ তার সঙ্গে এই অন্তস্থ কোণ আছে। তো এই বহিস্থ কোণের সঙ্গে যদি অন্তস্থ কোণ আমরা যোগ করে দেই, এই কোণটি, এই কোণ দুটির মান আমরা কত পেয়ে যাব? 180 ডিগ্রি পেয়ে যাব। আবার ঠিক একইভাবে এই বহিস্থ কোণের সঙ্গে এই অন্তস্থ কোণ যদি আমরা একসঙ্গে যোগ করে দেই, এই কোণটার মান কত পাবো? এটি একটি সরল কোণ, আর সরল কোণের মান আমরা জানি 180 ডিগ্রি। তাহলে এই কোণটিও আমরা 180 ডিগ্রি পাচ্ছি। ঠিক একইভাবে এই বহিস্থ কোণ এবং এই অন্তস্থ কোণ যদি একসঙ্গে যোগ করে দেই, এটিও একটি সরল রেখা। তাই এই কোণটিও, পুরো কোণটি একটি সরল কোণ, এবং সরল কোণের মান আমরা জানি 180 ডিগ্রি। তাই এই তিনটি বহিস্থ কোণ এবং অন্তস্থ কোণ একসঙ্গে যোগ করলে 180, 180, 180 বোঝা গেল? এবার যদি আমি সেই বহিস্থ কোণটি লিখি, লক্ষ্য করে এই বহিস্থ কোণটি প্রথমে 1 নম্বর দিব, এ সি ডি। এর সঙ্গে একটা অন্তস্থ কোণ আছে, অন্তস্থ কোণ কোনটা? এ সি বি। এসিবি বহিস্থ কোণ এবং অন্তস্থ কোণ। এবার এখানকার বহিস্থ কোণ লিখবো ই এ বি, কোণ ই এ বি, প্লাস এর সঙ্গে যে অন্তস্থ কোণটা আছে সেটা কি কোণ? সেটা হলো বি এ সি। সেই কোণটির মান বি এ সি, প্লাস এই যে বহিস্থ কোণ আরেকটা রয়ে গেছে এফ বি সি। লক্ষ্য করো, এফ বি সি, প্লাস এর সঙ্গে যে অন্তস্থ কোণটি আছে, অন্তস্থ কোণটি সেটা হলো এ বি সি। এ বি সি। এবার এই সবগুলো কোণের মান কত? 180 করে প্রত্যেকটাই। এই জোড়া কোণের মান 180, এই জোড়া কোণের মান 180, এই জোড়া কোণের মান 180। তাহলে 3 180, 180 ডিগ্রি করে 3 বার, অর্থাৎ 3 18 54 540 ডিগ্রি। লক্ষ্য করো, এই 6টি কোণের যোগফল 540 ডিগ্রি। এবার লক্ষ্য করো, এখান থেকে তোমার এটা বহিস্থ কোণ, এটা বহিস্থ কোণ, এটা বহিস্থ কোণ, এই বহিস্থ কোণ তিনটি আমি একসঙ্গে লিখছি। অর্থাৎ কোণ এ সি ডি, প্লাস এখানকার বহিস্থ কোণ ই এ বি, প্লাস এখানকার বহিস্থ কোণ এফ বি সি, প্লাস এবার এই তিনটা ত্রিভুজের অন্তস্থ কোণ আমি একসঙ্গে লিখবো পাশাপাশি। তিনটা অন্তস্থ কোণকে আমি আন্ডারলাইন করে মার্ক করে দিচ্ছি। লক্ষ্য করো, সেই কোণ তিনটি এ সি বি, প্লাস কোণ বি এ সি, প্লাস কোণ এ বি সি। এই 6টি কোণের যোগফল হলো 540 ডিগ্রি। এবার এখানে লক্ষ্য করলে তোমরা টের পেয়ে যাবে, এই তিনটি কোণ লক্ষ্য করো তো, এই তিনটি কোণ হলো ত্রিভুজের অন্তস্থ কোণ,
আর 3টি অন্তস্থ কোণের সমষ্টি আমরা এর আগের দিনে ভিডিওতে দেখেছিলাম যে 3টি অন্তস্থ কোণের সমষ্টি সবসময় 180 ডিগ্রি। এবার এই 3টি কোণের মান আমি 180 ডিগ্রি লিখে দেব। অতএব কোণ এসিডি প্লাস কোণ ইএবি প্লাস কোণ এফবিসি যোগ 180 ডিগ্রি সমান সমান এদিকে 540। এবার এই 180 ওপাশে নিয়ে যাব ট্রান্সফার করে, পক্ষান্তর করে, যেটা 180 প্লাস আছে ওদিকে গেলে মাইনাস হয়ে যাবে। তাই কোণ এসিডি প্লাস কোণ ইএবি প্লাস কোণ এফবিসি সমান সমান 540 থেকে 180 বিয়োগ করে দাও। 540 থেকে 180 বিয়োগ করে দিলে 8 আর 6 14, 2 360 ডিগ্রি। লক্ষ্য করো এই যে 3টি বহিস্থ কোণ তোমার থেকে গেল, 3টি বহিস্থ কোণের সমষ্টি কত আসলো? 360 ডিগ্রি। কি বোঝা গেল? এটাও একটা থিওরি। তো বেসিক থিওরিটি কিভাবে করতে হয় যে একটি ত্রিভুজের 3টি বহিস্থ কোণের সমষ্টি পরস্পর 360 ডিগ্রি। সম্পূর্ণ প্রসেসটাই তোমাদের দেখালাম। শুধু সূত্রের বেলায় তোমাদের খেয়াল রাখতে হবে যে একটি ত্রিভুজের 3টি বাহুকে যদি একই দিকে পরস্পর বর্ধিত করা হয় এবং বর্ধিত করা হলে যে 3টি বহিস্থ কোণ উৎপন্ন হয় সেই 3টি বহিস্থ কোণের সমষ্টি সবসময় 360 ডিগ্রি। কি বোঝা গেল? এবার ত্রিভুজের বিভিন্ন অংশের মধ্যে আমরা দ্বিতীয় ভিডিওতে বেশ কিছু অংশ দেখেছিলাম। তৃতীয় ভিডিওতে আমরা প্রথম যেটা দেখলাম যে ত্রিভুজের 3টি বাহুকে বর্ধিত করা হলো। এবার আসবে তোমাদের যে কোনো একটি ত্রিভুজের উচ্চতা আমরা কিভাবে বের করি বা উচ্চতা কোনটি, উচ্চতা থাকলে আমাদের কি জানা সম্ভব। লক্ষ্য করো ABC একটি ত্রিভুজ। এবার এই ত্রিভুজের উচ্চতা কোনটি? উচ্চতা হলো যে কোনো বিন্দু শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর উপর লম্ব দূরত্বটাই হলো ওই ত্রিভুজের উচ্চতা। যে কোনো শীর্ষবিন্দু তুমি নিতে পারো। ধরে নিই যদি আমি এই শীর্ষবিন্দুটা নেই, তাহলে এই শীর্ষবিন্দু নেওয়ার পরে এই শীর্ষবিন্দুর বিপরীত দিকের বাহুকে বিসি, এই বিসি বাহুর উপর সবচেয়ে ক্ষুদ্রতম দৈর্ঘ্যটি হলো ওই ত্রিভুজের লম্ব। ক্ষুদ্রতম দৈর্ঘ্য লক্ষ্য করো একদম এই বিন্দু থেকে বিসি বাহুর উপর, তার মানে এটা লম্ব হবে সোজাসুজি, যেটাকে আমরা এডি নাম দিতে পারি। এটাই হলো ওই ত্রিভুজের লম্ব। এরকম ভাবে ঠিক বি বিন্দু থেকে এসি বাহুর উপর লম্ব, বি বিন্দু থেকে তুমি এসি বাহুর উপর লম্ব নিতে পারো। তবে বি বিন্দু থেকে এসি বাহুর উপর লম্ব অঙ্কন করতে গেলে তোমাকে এসি বাহুটাকে আগে বর্ধিত করে নিতে হবে। বর্ধিত করে নিয়ে বি বিন্দু থেকে এসি বাহুর উপর এইভাবে তোমাকে লম্ব অঙ্কন করতে হবে, লম্বটা বাইরে চলে যাবে। বোঝা গেল? ঠিক একই রকম ভাবে সি বিন্দু থেকে তুমি এবি বাহুর উপর লম্ব অঙ্কন করতে পারো। অর্থাৎ এবি বাহুর উপর লম্ব অঙ্কন করলেও তোমাকে এবি বাহুটাকে এদিকে বর্ধিত করে নিতে হবে। বর্ধিত করে নিলে লম্ব হয়ে যাবে তোমার এইরকম ভাবে সি বিন্দুর উপর লম্ব। এটা হয়ে যাবে লম্ব। তাহলে লক্ষ্য করলে একটি ত্রিভুজের 3টি লম্ব হয়। এবার ত্রিভুজের এটা যদি লম্ব বা উচ্চতা হয়ে থাকে, আমরা উচ্চতায় নাম দিচ্ছি। ত্রিভুজের যদি এটা উচ্চতা হয়ে থাকে তাহলে উচ্চতা জানা থাকলে ত্রিভুজের আমরা ক্ষেত্রফল বের করতে পারি। হ্যাঁ, ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করা হয়? ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র হলো হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। এই একটা খুব ইম্পর্টেন্ট সূত্র ত্রিভুজের ক্ষেত্রফল বের করা। এই অবস্থায় এই ত্রিভুজের হাফ ইনটু ভূমি কোনটি? কোনটি ভূমি? ভূমি হলো মাটি বরাবর, ভূমি বরাবর যে বাহুটি আছে সেই বাহুটিকে ওই ত্রিভুজের ভূমি হিসেবে ধরা হয়। এখানে এই ত্রিভুজের ভূমি হলো বিসি। এই ত্রিভুজের বাহু ভূমি হলো বিসি এবং উচ্চতা তোমরা দেখলেই যেটা হলো এডি। এই হলো ত্রিভুজের ক্ষেত্রফল। এবং ত্রিভুজের ক্ষেত্রফল লেখার সময় তোমরা এই জিনিসটা খেয়াল করবে, ত্রিভুজের ক্ষেত্রফলের একক হবে বর্গ একক। এই কথাটা কিন্তু খেয়াল রাখবে। লক্ষ্য করো এ বি সি এই ত্রিভুজের আমরা পরিসীমা বের করব। পরিসীমা হলো ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যের যোগফল, অর্থাৎ এবি বাহু প্লাস বিসি বাহু প্লাস সিএ বাহু, এই 3টি বাহুর দৈর্ঘ্যের সমষ্টিকে একত্রে ওই ত্রিভুজের পরিসীমা বলা হয়। এবার পরিসীমা যখন আমরা জানলাম তখন সেই পরিসীমার থেকে তো আমরা অর্ধ পরিসীমাও জানতে পারি। তাই অর্ধ পরিসীমা, এই অর্ধ পরিসীমাটাকে আমরা এস দিয়ে চিহ্নিত করি। এস দিয়ে কিভাবে? অর্ধ পরিসীমা যদি আমি ধরে নেই এই ত্রিভুজের এই বাহুর দৈর্ঘ্য এ, এই বাহুর দৈর্ঘ্য বি, এই বাহুর দৈর্ঘ্য সি, তাহলে এই ত্রিভুজের পরিসীমা কি ছিল? এ প্লাস বি প্লাস সি এবং অর্ধ পরিসীমা তাকে আমরা কি করব? 2 দিয়ে ভাগ করি।
এই হলো অর্ধ পরিসীমা। এবার সেই অর্ধ পরিসীমা জানা থাকলে ত্রিভুজের আমরা ক্ষেত্রফল এইভাবে বের করতে পারি। এটা মানেই তোমাদের বুঝতে হবে যে এটা ক্ষেত্রফল। আর ক্ষেত্রফল আমরা বের করব রুট অফ s ইনটু s মাইনাস a ইনটু s মাইনাস b ইনটু s মাইনাস c। এখানে s হলো ত্রিভুজের অর্ধ পরিসীমা এবং a b c বোঝাচ্ছে যথাক্রমে ত্রিভুজের তিনটি বাহুর পরিমাপ। বোঝা গেল ত্রিভুজের পরিসীমার থেকে অর্ধ পরিসীমা এবং তার থেকে ক্ষেত্রফল কিভাবে বের করা হবে। অর্থাৎ লক্ষ্য করো, এই ত্রিভুজের আমরা ক্ষেত্রফল বের করলাম, কিন্তু এই ত্রিভুজের এই অবস্থায় আমাদের কোনো উচ্চতার পরিমাপ জানা নেই। তো যে ত্রিভুজের উচ্চতার পরিমাপ জানা থাকবে না, সেই ত্রিভুজের যদি তোমাদের ক্ষেত্রফল বের করতে বলে, সেই অবস্থায় তোমরা এই সূত্রটি ইউজ করতে পারো, রুট অফ এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এস হইল ত্রিভুজের অর্ধ পরিসীমা এবং এ বি সি ওই ত্রিভুজের তিনটি বাহুকে ইন্ডিকেট করছে। বোঝা গেল ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করা হয়। আর যদি কোনো ত্রিভুজের উচ্চতার পরিমাপ এবং ভূমির পরিমাপ জানা থাকে, তখন আমরা ক্ষেত্রফল বের করব হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এই সূত্র দিয়ে। আরো আছে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র। লক্ষ্য করো, এ তো গেল বিষম বাহু ত্রিভুজের বেলায়। আমরা বাহুভেদে ভাগ করার সময় ত্রিভুজকে আমরা লক্ষ্য করছিলাম ত্রিভুজ তিন প্রকার। কে কে? সমবাহু, সমদ্বিবাহু এবং বিষমবাহু। তো এ তো গেল তোমাদের বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এরপর আসবে সমবাহু এবং সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। চলো এবার সমবাহু এবং সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এবং পরিসীমা এবার কিভাবে করে সে সম্বন্ধে আমরা একটু জেনে নিই। লক্ষ্য করো, এ বি সি এটা যদি একটা সমবাহু ত্রিভুজ হয়ে থাকে, সমবাহু ত্রিভুজ, তাহলে এই ত্রিভুজের তিনটি বাহু সমান। যে ত্রিভুজের তিনটি বাহু সমান তাকেই তো আমরা সমবাহু ত্রিভুজ বলছি। খেয়াল করবে, তোমরা প্রথম পর্বে এবং দ্বিতীয় পর্বে জ্যামিতির সাধারণ পরিচয় পর্বে যে ভিডিওগুলি দেখেছিলে তার থেকে লেভেল কিন্তু হাই হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা জ্যামিতির আরো গভীরে প্রবেশ করতে চলছি, কাজে ভিডিওটি আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তোমাদের জন্য। খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে, পয়েন্টগুলো প্রয়োজনে নোট করে নেওয়ার চেষ্টা করবে। সমবাহু ত্রিভুজ কাকে বলছিলাম? সমবাহু ত্রিভুজ যে ত্রিভুজের তিনটি বাহু সমান, সেই ত্রিভুজকেই আমরা সমবাহু ত্রিভুজ বলি। লক্ষ্য করো, তাহলে তিনটি বাহুই যদি সমান হয়, এই বাহুটাকে আমি এ ধরলাম, এই বাহুটাও এ, এই বাহুটাও এ আমার। এবার এই ত্রিভুজের আমরা উচ্চতা পরিমাপ করব কিভাবে বা কোনটা উচ্চতা হবে। লক্ষ্য করো, এই বাহুটা এ। উচ্চতা পরিমাপ করার জন্য এই শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহু বিসি এবং বিসি বাহুর উপরে যদি আমরা একটা লম্ব অঙ্কন করি, এটাই হলো ওই ত্রিভুজের উচ্চতা, অর্থাৎ এডি। এই সমবাহু ত্রিভুজের বেলায় উচ্চতা সাধারণত এই ত্রিভুজকে সমান দুভাগে ভাগ করবে। হ্যাঁ, এটা একটা ভাগ এবং এই একটা ভাগ, অর্থাৎ বিডি এবং ডিসি এই দুটি ভাগেই পরস্পর সমান, যেহেতু ত্রিভুজটি সমবাহু। বোঝা গেল কি বললাম? তার মানে এখন তোমরা বলতে পারো যে এই ত্রিভুজের এই বাহুটা এ, তাহলে এই বাহুটা কত বলো তো? এই বাহুটা তো এ ছিল আগের থেকেই। আর এই বাহুটা কত? এই বাহুটা যেহেতু এডি বাহুটি এই ত্রিভুজকে সমান দুভাগে ভাগ করে দিল, তাই বিডি বাহুর পরিমাপ হলো এ বাই টু, অর্থাৎ এ বাহুর তার অর্ধেক। এবার এই বাহুটার মাপ কত? এটা কি ধরনের ত্রিভুজ? এটা তো একটা ত্রিভুজ। এটা ত্রিভুজ হলো সমকোণী ত্রিভুজ, কারণ এই কোণটা সমকোণ, যেহেতু এটা লম্ব আমরা বলছিলাম। কিছুক্ষণ আগে আমি লম্ব দেখালাম যে কোনো শীর্ষবিন্দুর থেকে তার বিপরীত বাহুর উপর সবচেয়ে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্যটি হলো ওই ত্রিভুজের লম্ব। তাহলে এটাই হলো সবচেয়ে ক্ষুদ্রতম বাহু এবং এই বাহুটাকে আমরা লম্ব বলবো। আর লম্ব হলে ওই ভূমির সঙ্গে ওই লম্বটি সাধারণত 90 ডিগ্রি কোণ করে। তাহলে 90 ডিগ্রি কোণ করলে এটা একটা সমকোণী ত্রিভুজ। আর যদি এটা সমকোণী ত্রিভুজ হয়, তাহলে সমকোণের উল্টা দিকে কোন বাহুটা আছে? সমকোণের উল্টা দিকে এবি বাহুটি আছে। সুতরাং এবি বাহু হলো তোমার অতিভুজ। আমি অতিভুজ সম্বন্ধেও বলেছিলাম দ্বিতীয় পর্বটিতে। কাজেই আমি আরেকবার রিকোয়েস্ট করব, তোমরা যদি দ্বিতীয় পর্বটি ভিডিওটি দেখে না থাকো, চ্যানেলের ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা দ্বিতীয় পর্ব ভিডিওটি দেখে নাও। সেখানে আমি বলেছিলাম যে একটি সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত দিকের বাহুটার নাম হলো অতিভুজ। তাহলে এখানে সমকোণের উল্টা দিকে বাহু অর্থাৎ এবি বাহুটা হলো অতিভুজ। তাহলে নিচের বাহুটা হলো ভূমি, উপরের বাহুটা হলো উচ্চতা বা লম্ব। তাহলে লম্ব ভূমি অতিভুজের মধ্যে আমরা একটা সূত্র দেখেছিলাম সেখানেই। কি সূত্র মনে আছে? সূত্রটি হলো অতিভুজের স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লক্ষ্য করো, এখানে সেই সূত্রটি আমরা অ্যাপ্লাই করব। অতিভুজ অর্থাৎ এবির স্কয়ার ইকুয়াল টু লম্ব, তার মানে এডির স্কয়ার প্লাস ভূমি
অর্থাৎ বিডির স্কোয়ার। এবার অতিভুজ এবি এর মান কত ছিল তোমার? এ, তাহলে এ এর স্কোয়ার লিখবো, প্লাস এডি, এডি এর মান কত? এডি এর মান তো আমার জানা নেই, তাই এডি এডি থেকে যাচ্ছে। এবার বিডি আছে, বিডির মান কত? বিডির মান, বিসির মান যেহেতু এ ছিল, তাই ডি বিন্দুটি যেহেতু বিসি বাহুকে সমান দুভাগে ভাগ করে দিল, তাহলে বিডির পরিমাপ হলো তোমার এ এর অর্ধেক, অর্থাৎ এ বাই টু এর স্কোয়ার যেহেতু আছে, তাই আমি স্কোয়ার বসিয়ে দিই। বোঝা গেল? এবার এ এর স্কোয়ার মানে এ স্কোয়ার, আর এই এ বাই টু এর হোল স্কোয়ারটাকে প্লাস আছে, এটা পক্ষান্তর করে আমি এই পাশে নিয়ে আসছি, তাহলে প্লাস আছে তার মানে মাইনাস হয়ে যাবে, এটা এ এর স্কোয়ার স্কোয়ার হয়ে যাবে, আর নিচে 2 এর স্কোয়ার মানে কত? 4 হয়ে যাবে, ইকুয়ালস টু তোমার থেকে গেল এ ডি স্কোয়ার। বোঝা গেছে এইটুকু? এবার এখানে বিয়োগ করে নাও, 4 দিয়ে 1 কে গুণ করো 4ই হবে, তার মানে এটা 4 a স্কোয়ার মাইনাস a স্কোয়ার, তাহলে 4 a স্কোয়ার মাইনাস a স্কোয়ার, অর্থাৎ 4 a স্কোয়ার থেকে a স্কোয়ার বিয়োগ করলে 3 a স্কোয়ার হয়। আমি এদিকে ডান দিকে লিখে দিচ্ছি 3 a স্কোয়ার বাই 4, তাহলে এডির স্কোয়ার এর মান 3 a স্কোয়ার বাই 4, তাহলে শুধু এডির মান কত হবে? শুধু এডির মান করতে গেলে তোমাকে এই ডান দিকে অংশটুকুর বর্গমূল করতে হবে। বোঝা গেল? তাহলে বর্গমূল করার জন্য এ স্কোয়ারের বর্গমূল তোমার এ হয়ে যাবে, 3 এর বর্গমূল হয় না, তাই 3 রুটের ভিতরে থেকে যাবে, রুট স্কোয়ারের ভিতরে, আর নিচে 4 এর বর্গমূল কত হয়ে যায়? 2 হয়ে যায়। লক্ষ্য করো, এডি মানে হলো ওই ত্রিভুজের উচ্চতা, অর্থাৎ এই ত্রিভুজের উচ্চতার সূত্রটা তোমরা পেয়ে গেলে √3/2 ইন্টু এ। এটাকে যদি আমি আলাদা করে লিখি, √3/2 ইন্টু এ, আর এ মানে হলো বাহুর দৈর্ঘ্য। বোঝা গেল? ত্রিভুজের উচ্চতা বের করার সূত্র, খুব দরকারি সূত্র, প্রয়োজনে নোট করে নেওয়ার চেষ্টা করো। এবার এই ত্রিভুজের উচ্চতা তো জানা হয়ে গেল, ত্রিভুজের ক্ষেত্রফল তোমরা কি করে বের করবে? লক্ষ্য করো ক্ষেত্রফলের সূত্রটি। ক্ষেত্রফল, এই ত্রিভুজের ক্ষেত্রফল, যেহেতু এই ত্রিভুজের আমার উচ্চতা জানা আছে, সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কোন সূত্র দিয়ে করব? উচ্চতা যদি জানা থাকে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করব হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এখানে লিখে দেবো হাফ ইন্টু ভূমি, ভূমি কোনটা তোমার? বিসি হলো ভূমি, আর বিসির পরিমাপ কত? বিসি লিখে দেই আপাতত, ইন্টু উচ্চতা, উচ্চতাকে এডি। এবার লক্ষ্য করো, হাফ ইন্টু ভূমি, ভূমি বিসি, বিসির পরিমাপ কত ছিল? প্রতিটি বাহু এ ছিল, তাহলে এখানে লিখে দিলাম এ, ইন্টু এডি, এডির মাপ কত বের হলো তোমার? এ √3/2। এবার লক্ষ্য করো, এ আর এ গুণ করলে এ স্কোয়ার হয়ে যাবে, আর 1 আর √3 গুণ করলে √3 হয়ে যাবে, নিচে 2 আর 2 গুণ করলে 4 হয়ে যাবে, তাহলে উপরে √3 আর 1 গুণ করলে √3, নিচে 4, অর্থাৎ √3/4 ইন্টু এ ইন্টু এ, এ ইন্টু এ মানে এ স্কোয়ার, আর এ মানে আমার কি ছিল? বাহুর দৈর্ঘ্য ছিল, তাই এখানে তোমরা ভাষায় লিখে দিতে পারো বাহুর দৈর্ঘ্য তার বর্গ। এই হলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। এই বোঝা যাচ্ছে? সমবাহু ত্রিভুজের উচ্চতা এবং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। রয়ে গেল তোমাদের আরেকটি ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। এবার সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা আমরা কিভাবে বের করব? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলে বা কি করে বের করব? চলো সেই ত্রিভুজটাও আমরা দেখে নিই। লক্ষ্য করো, এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, যার এ বি বাহু এবং এসি বাহু, এই দুইটি বাহু আমি সমান নিলাম, অর্থাৎ এই দুটি বাহুকেই আমি এ ধরলাম, এটাকেও আমি এ ধরলাম, আর বিসি বাহুটি আমার আলাদা মাপের, তাই এটাকে আমি বি ধরলাম। বোঝা গেল কি বললাম? তাহলে এই অবস্থায় ত্রিভুজের পরিসীমা কিভাবে বের করবে? এই ত্রিভুজের পরিসীমা বের করবে তিনটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি। তিনটি বাহুর মধ্যে প্রথম বাহুটি এ, তারপরেরটি বি, তারপরেরটি আবার এ। তার মানে এ প্লাস এ প্লাস বি, অর্থাৎ এ প্লাস এ মানে 2a, আর প্লাস হলো বি। এই হলো ত্রিভুজের পরিসীমা। এবার এই ত্রিভুজের উচ্চতা বের করব। উচ্চতা কিভাবে? এই বিন্দু থেকে তার বিপরীত বাহু বিসি, এই বিসি এর উপর একটা লম্ব দৈর্ঘ্য অঙ্কন করব। এই হলো তোমার লম্ব দৈর্ঘ্য, যেটা এডি। বোঝা গেল? এটাই হলো ওই ত্রিভুজের উচ্চতা, বা এস দিয়ে তুমি লিখতে পারো। এবার এই উচ্চতা কিভাবে বের করব? একই রকম ভাবে সমবাহু ত্রিভুজের বেলায় যে সূত্র আমরা অ্যাপ্লাই করছিলাম, সেই সূত্রটা এখানেও তোমরা অ্যাপ্লাই করো। লক্ষ্য করো, এই লম্বটি ত্রিভুজের ভূমিকে সমান দুভাগে ভাগ করবে, অর্থাৎ এটা যদি পুরো বাহুটা বি হয়ে থাকে, তার অর্ধেকটা দাঁড়াবে b/2, আর এই বাহুটা তোমার কত ছিল? এ ছিল,
এইচ এর মান কত? লক্ষ্য করো, এখানেও সমকোণী ত্রিভুজ এবং সমকোণী ত্রিভুজের এটা সমকোণ এবং সমকোণের বিপরীত দিকের বাহুটার নামই হলো অতিভুজ। আর অতিভুজের সূত্র আমার জানা আছে কি, অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। মনে পড়ে? তাহলে অতিভুজ আমরা লিখব এসি স্কোয়ার ইকুয়াল টু লম্ব আমরা লিখব এডি স্কোয়ার প্লাস ভূমি লিখব আমরা ডিসি স্কোয়ার। এবার এসি এর মান বসিয়ে দাও, এসি এর মান এ এর স্কোয়ার, এডি এডির মান কত এইচ এর স্কোয়ার প্লাস ডিসি ডিসি কত b/2 এর স্কোয়ার। এবার এখানে এ স্কোয়ার মাইনাস এই b/2 এর হোল স্কোয়ার করে সেই প্লাস থেকে পক্ষান্তর করে আমরা ডান দিকে নিয়ে আসবো। তাহলে প্লাসটা বাঁ দিকে আসলে মাইনাস হয়ে গেল, আর এখানে বি স্কোয়ার বাই কত হয়ে গেল, নিচে 2 এর স্কোয়ার 4 ইকুয়ালস টু কত এইচ এর স্কোয়ার। বোঝা গেছে? তাহলে শুধু এইচ ইকুয়াল টু, অতএব শুধু এইচ ইকুয়ালস টু রুট অফ ডান দিকে যেটা আছে পুরোটারে বর্গমূল হবে, অর্থাৎ এ স্কোয়ার ডিভাইডেড বি স্কোয়ার বাই 4। এই হলো সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র। অর্থাৎ এ মানে হলো সমান বাহুর যে কোনো একটির বর্গ মাইনাস বি হলো ভূমির বর্গ ডিভাইডেড 4, বা ভূমির অর্ধেকের বর্গ বলতে পারো, এটা b/2 এর হোল স্কয়ারও বলতে পারো। এই হলো সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা। এবার সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, ক্ষেত্রফল তোমরা কিভাবে বের করবে? ক্ষেত্রফল, ক্ষেত্রফল যেহেতু এই ত্রিভুজেরও আমার উচ্চতা জানা আছে, তাই এই ত্রিভুজেরও ক্ষেত্রফল আমরা সেই সূত্রই অ্যাপ্লাই করব, যে সূত্রটা হলো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। অর্থাৎ হাফ ইন্টু ভূমি, এর ভূমিকে বিসি, বিসির মান কত ছিল, বি ছিল, বি ইন্টু উচ্চতা, উচ্চতা কত রুট অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4। এই হলো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। বলো সূত্রগুলি বোঝা যাচ্ছে? সূত্রগুলি বোঝা গিয়ে থাকলে, এই সূত্রগুলি ভালো লেগে থাকলে ভিডিওটি অন্তত লাইক করতে একটা ভুলবে না, কারণ তোমাদের জন্য প্রচুর পরিশ্রম করেই এই ভিডিওগুলি তৈরি করা হয়। কাজে তোমরা যদি একটা লাইক করো, আমাদের ভিডিও করার ইন্সপিরেশন, আমরা ভিডিও করার একটা উৎসাহ পেয়ে যাই। কাজে লাইক করতে ভুলবে না, আর ভিডিওগুলি বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতেও ভুলবে না। চলো ত্রিভুজের আর বাকি কি অংশ আছে সেটা আমরা দেখে নিই। তো ত্রিভুজের তোমরা উচ্চতা জানলে, এবার ত্রিভুজের বাকি রয়ে গেল মধ্যমা। হ্যাঁ, মধ্যমা কাকে বলে, ত্রিভুজের মধ্যমা কেমন করে হয়, মধ্যমা দিয়ে আমরা কি কি জানতে পারি। চলো এবার মধ্যমাটুকু দেখে নিই। লক্ষ্য করো, এবিসি একটি ত্রিভুজ, আমি বিষমবাহু ত্রিভুজ দিয়ে দেখাচ্ছি, যে কোনো ত্রিভুজ দিয়ে তোমরা করতে পারো। এখন আমরা দেখব মধ্যমা কাকে বলে বা মধ্যমা কি। মধ্যমা হলো এই ত্রিভুজের 3টি শীর্ষবিন্দুর মধ্যে যে কোনো একটি শীর্ষবিন্দুকে তুমি ধরে নিতে পারো। প্রথমত যে কোনো একটি শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দু দূরত্বটিকে ওই ত্রিভুজের মধ্যমা বলা হয়। ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত সরল রেখাংশটির দৈর্ঘ্যটাকে ওই ত্রিভুজের মধ্যমা বলা হয়। তাহলে আমি যদি এ বিন্দু নেই, তাহলে এ বিন্দুর বিপরীত দিকের বাহুটাকে বিসি বাহু। তাহলে বিসি বাহুর মধ্যবিন্দু তোমরা নিয়ে নাও, মধ্যবিন্দু ধরে নাও এটা মধ্যবিন্দু ডি। এবার এই মধ্যবিন্দু আর এই শীর্ষবিন্দুর মধ্যবর্তী দূরত্বটাই হলো ওই ত্রিভুজের মধ্যমা। বোঝা গেল মধ্যমা কাকে বলে? তাহলে আমি মধ্যমা যদি অঙ্কন করি, এখানে হলো এডি একটি মধ্যমা। হ্যাঁ, এডি একটি মধ্যমা। তাহলে এরকম কটা মধ্যমা হতে পারে? 3টা মধ্যমা হতে পারে। কেননা এই ত্রিভুজের শীর্ষবিন্দু বি আছে, তার বিপরীত বাহু এসি, তাহলে এসি বাহুর মধ্যবিন্দু আমি নিয়ে নিলাম ই, আর বিই আমি যুক্ত করে দিলাম, এটা একটা মধ্যমা। আবার সি বিন্দু আছে, সি বিন্দুর বিপরীত বাহুকে এবি, তাহলে এবি বাহুর মধ্যবিন্দু নিয়ে নিলাম আমি এফ। এবার এফ এবং সি বিন্দু যুক্ত করে দিব, এটাও একটা তোমার মধ্যমা হয়ে গেল। লক্ষ্য করো ত্রিভুজের 3টি মধ্যমা। এবার মধ্যমার বেলা তোমরা এটুকু জেনে রাখো, যে কোনো একটি মধ্যমা একটা ত্রিভুজকে সমান 2টি ত্রিভুজে ভাগ করে। লক্ষ্য করো এডি মধ্যমাটা ত্রিভুজ এবিসি কে, এডি মধ্যমা ত্রিভুজ এবিসি কে 2টি সমান ত্রিভুজে ভাগ করে, কি কি? ত্রিভুজ এবিডি ইকুয়ালস টু ত্রিভুজ এডিসি। লক্ষ্য করো 2টি সমান ত্রিভুজে ভাগ করলো। প্রত্যেকটি মধ্যমা একটা ত্রিভুজকে সমান দুভাগে ভাগ করে, যেহেতু ওর মধ্যমা বলছে। এবার 3টি মধ্যমা যেহেতু একটা বিন্দুতে মিলিত হয়েছে, লক্ষ্য করো এই বিন্দুটার নাম দিয়ে দিলাম আমি জি বিন্দু। হ্যাঁ, ত্রিভুজের মধ্যমা 3টি একটি বিন্দুতে মিলিত হয়েছে।
আর একটি বিন্দু দিয়ে যখন দুই বা ততোধিক সরলরেখা অঙ্কন করা যায় সেই বিন্দুটিকে কি বিন্দু বলা হয়? সেই বিন্দু সম্বন্ধে আমি প্রথম ভিডিওতে আমি আলোচনা করেছিলাম। কাজে পারলে সেই ভিডিওটি একবার দেখে নিবে। ছোট পরিচয় অর্থাৎ ছোট থেকে আমি শুরু করেছিলাম। ছোট থেকে শুরু করতে করতে আজ এই অ্যাডভান্স লেভেলে পৌঁছে গেছি। কাজেই একদিনেই তুমি এই ৩ নম্বর ভিডিওটি দেখে কিছু বুঝতে পারবে না, কিছু শিখতেও পারবে না। তুমি ১ নম্বর ভিডিও দেখো, ২ নম্বর ভিডিও দেখো, তারপর ৩ নম্বর ভিডিও দেখার চেষ্টা করো। জ্যামিতির এই পর্বগুলি খুব সহজ বলে তোমার কাছে মনে হবে। তাহলে যখন একটি বিন্দু দিয়ে ২ বা ততোধিক সরলরেখা একটি বিন্দুতে মিলিত হয়, সেই বিন্দুটাকে আমরা বলেছিলাম সমবিন্দু। অর্থাৎ বলা চলে মধ্যমা ৩ টি সমবিন্দু। হ্যাঁ? খুব একটা দরকারি পয়েন্ট, নোট করে রাখার চেষ্টা করো। যে একটি ত্রিভুজের মধ্যমা ৩ টি সমবিন্দু। এবার সমবিন্দু যে বিন্দুতে মিলিত হইল সেই বিন্দুটাকে আমরা আবার ত্রিভুজের ভর কেন্দ্র বলে থাকি। যে বিন্দুটাকে আমরা ওই ত্রিভুজের ভর কেন্দ্র বলি। সেন্টার অফ মাস যেটাকে বলা হয়। অর্থাৎ ওই ত্রিভুজটির সমস্ত ভর যে বিন্দুতে আছে বলে ধরে নেওয়া হয়। ভর কেন্দ্র। এবার লক্ষ্য করো এই ভর কেন্দ্র একটা মধ্যমাকে দুভাগে ভাগ করলো। এডি মধ্যমায় যদি আমি বলি, এডি মধ্যমাকে জি বিন্দু দুভাগে ভাগ করলো না? একটা ভাগ এজি আর একটা ভাগ জিডি। অর্থাৎ এজি আর একটা ভাগ জিডি। দুই ভাগে ভাগ করলো। প্রত্যেকটি মধ্যমাকে বিই যদি মধ্যমাটি ধরো, এই বিই মধ্যমাকে জি বিন্দু একটা ভাগ হলো বিজি আর একটা ভাগ হলো জিই। সিএফ মধ্যমাকে একটা ভাগ হলো সিজি আর একটা ভাগ হলো জিএফ। প্রত্যেকটি মধ্যমাকে দুভাগে ভাগ করলো। কিন্তু এই দুই ভাগের অনুপাত 2:1। সব সময় যে কোনো মধ্যমাকে ভরকেন্দ্র বা জি বিন্দুটি 2:1 অনুপাতে বিভক্ত করে। খুব দরকারি পয়েন্ট। একটা ত্রিভুজের ভরকেন্দ্র যে কোনো মধ্যমাকে 2:1 অনুপাতে ভাগ করে। এবার আমি যদি বলে দেই ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, এবিসি এর ক্ষেত্রফল ৩৬ বর্গ সেমি। বলতো ত্রিভুজ বিজিডি এর ক্ষেত্রফল কত? পারবে বলতে? এবার তোমাদের যদি আমি উত্তর বলে দেই যে এই বিজিডি এই ত্রিভুজের ক্ষেত্রফল ৬ বর্গ সেমি হবে। ৬ বর্গ সেমি। এবার তোমরা বলতে পারো স্যার এটা কিভাবে সম্ভব? লক্ষ্য করো এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল যখন ৩৬ আর জি বিন্দু কি করলো? যেহেতু মধ্যমাকে 2:1 অনুপাতে ভাগ করলো, অর্থাৎ এই ভরকেন্দ্র দ্বারা যে তিনটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে সেই তিনটি ত্রিভুজই পরস্পর সমান। একটা উপপাদ্য আছে, আমরা পরবর্তীতে আসবো কোনো একদিন তা নিয়ে। লক্ষ্য করো ত্রিভুজ এজিবি, দেখা পাচ্ছ? এজিবি এই ত্রিভুজ ইকুয়ালস টু ত্রিভুজ বিজিসি, এই ত্রিভুজ ইকুয়ালস টু এ ত্রিভুজ এজিসি। এই তিনটে ত্রিভুজই পরস্পর সমান। হ্যাঁ, এই তিনটে ত্রিভুজ মিলেই এবিসি ত্রিভুজটি তৈরি হয়েছে। তাহলে এই তিনটে ত্রিভুজের এক একটি ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? ধরে নাও এবিজি বা বিজিসি এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে ৩৬। যেহেতু পুরো ত্রিভুজের ক্ষেত্রফল ৩৬ আর সমান ৩ ভাগে ভাগ করলো, তাহলে ৩৬ এর 1/3 অর্থাৎ ৩ × ৩৬ ১২ বর্গ সেমি। তাহলে এখান থেকে যে কোনো একটা ত্রিভুজের এজিবি এই ত্রিভুজের ক্ষেত্রফল ১২ বর্গ সেমি, বিজিসি এই ত্রিভুজের ক্ষেত্রফল ১২ বর্গ সেমি এবং এজিসি এই ত্রিভুজের ক্ষেত্রফল ১২ বর্গ সেমি। কিন্তু তোমার কাছে চেয়েছে বিজিডি ত্রিভুজের ক্ষেত্রফল। বিজিসি এই ত্রিভুজের জিডিটা তো মধ্যমায় বলা চলবে, কারণ বিসি বাহুর মধ্যবিন্দু তো আছেই সে। তাহলে মধ্যমা একটা ত্রিভুজকে কি করে? সমান দুভাগে ভাগ করে। তাহলে এই বিজিডি ত্রিভুজ, লক্ষ্য করো এবার ত্রিভুজ বিজিডি এই ত্রিভুজ কি হবে? হাফ অফ ত্রিভুজ বিজিসি। পুরো ত্রিভুজটার এই বিজিসি ত্রিভুজের অর্ধেক হবে। এবার বিজিসি ত্রিভুজের ক্ষেত্রফল তুমি কত পেয়ে গেছো? ১২। তাহলে হাফ ইন্টু ১২ তার মানে কত হলো? ৬ বর্গ সেমি। কি বোঝা গেল? তাহলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল ৬ বর্গ সেমি। বিজিডি ত্রিভুজের ক্ষেত্রফল। তো বলো কেমন লাগছে ভিডিওটি? বোঝা যাচ্ছে ত্রিভুজের বিভিন্ন অংশ সম্বন্ধে, বিভিন্ন অংশের পরিচয়। আজ আমরা মধ্যমা দেখলাম, উচ্চতা দেখলাম, বিভিন্ন ত্রিভুজের ক্ষেত্রফল, বিভিন্ন ত্রিভুজের পরিসীমা সম্বন্ধে আমরা জানলাম।
এবং ত্রিভুজের ভরকেন্দ্র জানলাম। ভরকেন্দ্র দিয়ে কোনো একটি ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করা হয় সে সম্বন্ধেও একটা সূত্র আমরা দেখলাম। কাজেই ভিডিওটি ভালো লেগে থাকলে অন্তত লাইক করতে ভুলবে না এবং বন্ধু-বান্ধবদের মধ্যে শেয়ার করতেও ভুলবে না। তাহলে যে পর্যন্ত অংশগুলি দেখা গেল, সেই পর্যন্ত অংশগুলি বাড়িতে বসে, বসে একটু রিভাইজ করার চেষ্টা করো। এই জাতীয় অঙ্কগুলি যেমন 5 থেকে ক্লাস 10 অবধি খুব ইম্পোর্টেন্ট বোর্ড এক্সামের জন্য, ঠিক তেমনি বিভিন্ন কম্পিটিটিভ লেভেলের পরীক্ষার্থীদের জন্যও খুব ইম্পোর্টেন্ট, সমানভাবে গুরুত্বপূর্ণ। কাজেই ভিডিওগুলোকে মিস করবে না। প্রয়োজন হলে ভিডিওটি ব্যাক করে ১ম থেকে আরেকবার দেখার চেষ্টা করো। আমি আসছি পরবর্তীতে জ্যামিতির এই সাধারণ পরিচয় পর্ব নিয়ে আরো ভিডিও নিয়ে আসি। জ্যামিতির আরো বিভিন্ন অংশ নিয়ে আসি। এই চ্যানেলের সঙ্গে থাকো। চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না রাখো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশন অন করে দিবে। এরকম নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন আপডেট পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে, পরবর্তী কোনো টপিক নিয়ে। ততদিনে ভালো থাকো, সুস্থ থাকো। বাই।